আসসালামু শরীফ ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? পরে আপনারা দেখলেন। জি। এই যে আগে যে আপনার এখনকার ব্যবসা বাণিজ্যের অবস্থা কি? এখনকার ব্যবসা বাণিজ্য অবস্থা অনেক খারাপ। এটার আগে কারণ কি? কারণ হচ্ছে এখন অনলাইন হয়েছে, আপনাদের এখন বাসায় মাল পৌঁছাই দিতেছে সব। যারা আছে আলি এক্সপ্রেস আছে, ওরা মাল বাসা পৌঁছায় দেয়। এখন ওদের কাছে রেট কম পায়, কিছুটা সেফটি রেট পায়, সেই জন্য আর কি আমাদের ব্যবসায়ীদের দাঁড়িয়ে গেছে। কখন থেকে খারাপ হয়েছে? হয়েছে আপনার কত এই 8-10 বছর যাবত এরকম অবস্থা হয়েছে। তখন কেন ভালো হইতো? তখন ব্যবসা ভালো হইতো, তখন চাকরিতে বই পাওয়া যেত, সব বই মাধ্যমে সব কিছু ইয়া করতো। ছাত্ররা আসতো, নিজেরা এসে দেখতো, নিজেরা জানতো, শিখতো। ইঞ্জিনিয়ার আসতো সবাই। কিন্তু ওইটা কি অনেকাংশে কমে গেছে? হ্যাঁ, অনেকাংশে কমে আছে। পিসিবি বানানোর হ্যাঁ হ্যাঁ, পিসিবি বানানোর জন্য আসতো, অনেক কিছু বানানোর জন্য আসতো আর কি। আমরা নিজস্ব তৈরি করে দিতাম, এরকম হয়ে গেছে। এইটা কি করলে পারবে বলে মনে হয়, আবার আগের মতো হবে? এটা পারার মতো এখন আর সেই ইয়াটা নাই, এখন ডিজিটাল যুগ হয়ে গেছে, এখন আর সম্ভব না। অন্যান্য পার্শ্ববর্তী দেশে তো এখনো আছে। আছে। এখন কি হয়, এখন ডাইরেক্ট আপনার সার্কিট নিয়ে আসতেছে, সার্কিট নিয়ে এসে ডাইরেক্ট কাজ করতেছে। রেডিমেড সার্কিট কমপ্লিট পাওয়া যেতেছে, চায়না থেকে পাইতেছে, আস্তে নিয়ে যেতেছে। এখন বাংলাদেশে শুধু কম কেন, এটা তো আমি এটা বাংলাদেশে চলতেছে। চায়না, মালয়েশিয়া, সিঙ্গাপুর ওরাও কিন্তু পার্টস নিজেরা বানায়, নিজেরা তৈরি করে। শুধু রেডিমেড আসার কারণেই কি এটা হইতেছে? হ্যাঁ, রেডিমেড কারণ আসার কারণে অবস্থা হচ্ছে। আপনি যে কোনো ক্ষেত্রে দেখেন, এখন আর সেই ইয়া নাই। এখন চাহিদাটা কি? এখন চাহিদা সব হচ্ছে ওয়ান টাইম। সার্কিট আসছে, তৈরি করতেছে, এই পর্যন্ত দিয়ে দিতেছে। এখন যে হাতে করে ওই যে আপনি পিছু তৈরি করে ব্যারবোর্ডে লাগায় কাজ করবে, সেই ইয়াটা নাই এখন আর। আসসালামু আলাইকুম। কায়সার ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি ভালো, আল্লাহর মতে। আমাকে চিনতে পারছেন? অনেকদিন পর দেখা হলো আপনার সাথে, বহু বছর পর। প্রায় মনে হয় 25-30 বছর হয়ে গেছে। কায়সার ভাইয়ের পরিচয়টা হচ্ছে ইলেকট্রনিক সার্কিট বক্স ছিল, এবং এটা একটু পরে আপনাদের দেখাবো। কায়সার ভাই ঠিক 20-25 বছর আগে যেরকম ছিল এখনও এরকমই আছে, কালারফুল শার্ট পরে আজকে চলে আসছে। তো কি মনে করে আমাকে ধরলেন সেটা বলেন। আমি আপনাকে ধরলেন কেন? এটা একটা ভালো কথা বলছেন। আমি এই বই খুঁজি মাঝে মাঝে, সার্কিট বক্সের বই নাই কেন এখন। সেই সময় খুব সম্ভবত 90-91 সনে প্রথম বইটা বের করছিলেন, এরপরে আর বই বের হয় না। তার আগে আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি মনে করে বইটা বের করছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে এটা একটা বিষয় লেখকদের জন্য, যে আপনি কি মনে করে এই বইটা লিখলেন। এই বইটা তো আনকমন বই, গল্প উপন্যাস না। এটা হচ্ছে যে এটা গল্প উপন্যাস না, এটা একটা ইলেকট্রনিক্স টেকনিক্যাল বিষয় শেখার বই। আমার উদ্দেশ্য ছিল যে আমি ওই সময় লক্ষ্য করছিলাম যে বাংলাদেশে বাংলায় লেখা বই নাই ইলেকট্রনিক্স টেকনোলজি বা আপনার কম্পাউন্ড লেভেলে কাজ করার মতো কিছু, বা আপনার যারা ইলেকট্রনিক্স হবিস্ট তাদের জন্য কোনো হবি সার্কিটের বই বাংলায় নাই। কিছু ছিল যেগুলো ইন্ডিয়া থেকে আসতো ভারতীয় লেখকদের, কিন্তু সেটার হয় কি ছাপাটা এবং ভারতীয় লেখাগুলার অনেকটা বোঝা যায় না, মানে আমাদের বাংলাদেশের বাংলার মতো না। তো দেখলাম যে পলিটেকনিকের ছাত্ররা বা আপনার বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা পড়তেন ওই সব ছাত্রদের জন্য কষ্ট হতো। তাদের তো আপনার একটা থাকে, আপনার ইন্টার্নশিপে বা প্রজেক্ট তৈরি করার একটা স্কোপ থাকে বা প্রয়োজন থাকে, যে করে দেখাতে হয়। তো এরকম প্র্যাকটিক্যাল কাজ করার মতো তারা কোনো সাপোর্ট পাচ্ছিল না। তা আমি ভাবলাম যে একটা বই লিখলে কেমন হয়, বাংলায় লিখবো বইটা, এবং এটা আমরা বাংলাদেশি স্টাইলে লিখবো, যাতে স্টুডেন্টরা, ছাত্ররা এটাতে উপকৃত হয়, এবং আপামর জনসাধারণ এই কঠিন বিষয়টা, ইলেকট্রনিক্স যে একটা কঠিন বিষয়, এটা সায়েন্সের ছাত্র ছাড়া কেউ বুঝে না বা পারবে না বা বুঝবে না, এই ভুল ধারণা ভেঙে দেওয়ার জন্য আমি কাজটা করেছিলাম, যাতে আর্টসের ছাত্র, কমার্সের ছাত্র যাতে ইলেকট্রনিক্স হবিস্ট হতে পারে, তারাও যাতে এগুলো বুঝতে পারে, জানতে পারে। এরকম একটা উদ্যোগ নিয়ে আমি বইটা লিখলাম। আমি বইটার মধ্যে আপনার সাধারণভাবে ইলেকট্রনিক্স শেখার জন্য একটা বেসিক ইলেকট্রনিক্স চ্যাপ্টার রেখেছিলাম, বেশ কিছু ইন্টারেস্টিং হবি সার্কিট দিয়েছিলাম, তার নামগুলো খুব সুন্দর দিয়েছিলাম। যেমন একটা অ্যালার্ম, একটা ছিল ইন্ট্রোডার অ্যালার্ম, নাম দিয়েছিলাম চোর ধরা যন্ত্র। অনেকে আমাকে বলতো, ভাই চোর ধরা যাবে মানে ভালো লোক ধরা যাবে না, বলা হবে, কিন্তু নামটা এটা না দিলে আনন্দ পাবেন না। আরেকটা নাম আমার মনে পড়ে, নষ্ট টিউব জ্বলবে। নষ্ট টিউব জ্বলবে, রাইট। এই ধরনের বেশ মজার অনেক ডায়োড দিয়ে আপনি খুব, যদি ভুল না করি, ওই ফিউজ টিউবকে আবার জ্বালাতে, মাত্র 8 টাকা খরচ হতো। মানুষ খরচ বাড়তো। ওই সময় কিন্তু টিউব লাইট নষ্ট হয়ে গেলে ফেলে দিত, কিন্তু সেই টিউব 300 টাকা ছিল, 250-300 টাকা টিউব লাইট। আমি বলতাম নষ্ট লাইট আরও 6 মাস জ্বালান, এবং তারা জ্বালাতে পারতো এই 8 টাকার সার্কিট দিয়ে। এইটা একটা মানে ডেভেলপমেন্ট বলা যায়। আমি বলতাম, আমি মনে করি এটা একটা ডেভেলপমেন্ট। আর সবচেয়ে বড় জিনিস কি, এই যে ছাত্রগুলো বা যেসব ছেলেপেলেরা আমার এই বইটা পড়ে নিজ হাতে কিছু তৈরি করতো, কম্পোনেন্ট লেভেলে কাজ করতো, তাদের যে মেধাটা বা আগ্রহটা, যে আনন্দটা বা হাতে কলমে শেখার যে একটা বিষয়, সেটা কিন্তু এখন আর পাবেন না। এখন নেটে সব কিছু পাওয়া যায়, মোবাইলের মধ্যে দেখা যায়, কিন্তু দুর্ভাগ্য যে মোবাইলের মধ্যে হাত দিয়ে কিন্তু মানে অনুভব করা যায় না।
মোবাইলে সব পাবেন, গুগলে সব আছে, কিন্তু ওগুলো হাত দিয়েও দেখতে পাচ্ছেন না, ফিজিক্যালি বোঝা যায় না জিনিসটা দেখতে কেমন, একটা রেজিস্টার দেখতে কেমন, কত ওয়াটার রেজিস্টার কতটুকু সাইজ হবে এটা ফিল করা যায় না নেট দেখে, মোবাইল দেখে। এটা ওই সময় বুঝতো, ওই উদ্দেশ্যটা আমার ছিল যে তোমরা আসো, বইগুলো কেনো, তোমরা হাতে নাতে করো, হাতে কলমে শিখো, ফিল করো জিনিসটা কী জিনিস, তাহলে তোমার মাথায় ঢুকবে। এবং এটা একটা দেশের ডেভেলপমেন্ট। আমার কাছে আমেরিকা থেকে একটা লোক আসছেন ওই সময়, সেই লোকটা দেখলাম যা বললেন যে আমেরিকার লোকজনের অধিকাংশ বাচ্চারাই, ছেলেমেয়েরা কিন্তু এই টেকনোলজিগুলো ভালো জানতো, এবং ওরা কীভাবে জানতো, কীভাবে বুঝতো, তাদের শেখার পদ্ধতি কী ছিল। তাদের দেশে অনেক বই বিক্রি হতো এবং তারা বইগুলো পড়তো। তখন আমি চিন্তা করলাম তাহলে আমিও বই লিখি, যাতে এই বই পড়ে আমাদের দেশের ছেলেমেয়েরাও একটু উন্নত হয়, তাদের জ্ঞানটা বাড়ে, তারা হাতে কলমে কিছু শিখতে পারে, তাদের একটু ব্রেন ডেভেলপমেন্ট হয়, ক্রিয়েটিভ কিছু করতে পারে তারা। আমার বইগুলো পড়ে কিন্তু সব ওই সময় তৎকালীন স্কুলগুলোতে, কলেজগুলোতে যে বিজ্ঞান মেলা হতো, সেই বিজ্ঞান মেলা অনেক প্রজেক্ট বানিয়ে তারা পুরস্কার পেত, এবং তারা আবার মিষ্টি নিয়ে আমার বাসায় আসতো যে স্যার দেখেন আপনার বই পড়ে আমরা প্রজেক্ট বানিয়ে এই পুরস্কার পেয়েছি, স্যার মিষ্টি আপনার জন্য। আমার ছেলেমেয়েরা, আমার একটা কোর্সও ছিল, বাসায় আমি কোর্স করাতাম, বেসিক ইলেকট্রনিক্স কোর্স, পিসিবি তৈরি করা। এগুলি তারা কী করতো, তারা তো বাংলাদেশে অনেকে ভালো ভালো চাকরিতে এখন আছে, তাদের সাথে অনেক সময় রাস্তাঘাট দেখা হয়, অনেকে বিদেশে গিয়ে চলে গেছে, বিদেশে ভালো চাকরি করছে তারা। কেমন এই ঢাকা পলিটেকনিকের ছাত্র আমার কাছ থেকে পড়ে ইন্টারভিউ, মানে আমার কাছ থেকে সব শিখে গেল, সে ইয়েতে চায় নেভিতে, বাংলাদেশ নেভিতে ভালো চাকরি পেয়ে গেছে, কেমন ইঞ্জিনিয়ার পোস্টে। তো বলে যে স্যার আপনি যা বলেছিলেন বাসায়, যা পড়েছেন, ওটাই আমার ভাইবাতে আসছে। আমি তো হয়ে গেছে আমার, আমি বললাম যাক ভালো, দোয়া করি তোমাদের জন্য। তো আমি 1991 সালে প্রথম বই লিখি, টেস্ট ভিত্তিক টেস্ট বইটা লিখি, তারপরে 95 পর্যন্ত মোট 5টা বই লিখি, 91, 92, 93, 94, 95। খুব সম্ভবত বছরে একটা ফেব্রুয়ারি মাসে বইমেলা উপলক্ষে করতাম। আমার টার্গেট থাকতো কি, যাতে মাস গ্যাদারিং হয়, যাতে অনেক লোকজন বইটা প্রচার হয়, সহজে জানতে পারে। তো বইমেলার মধ্যে আমার স্টল ওই সময় ভিতরে দিত না, যারা খুব নাম করা প্রকাশক তাদের স্টল ভিতরে থাকতো, যেমন হুমায়ুন আহমেদের স্টল, হুমায়ুন আহমেদের ভিতরে, আমার স্টল থাকতো বাইরে সরদি উদ্যানের কাছাকাছি। তো ওই সময় যা দেখতাম, অনেক পাঠক এসে বলতেন ভাই ওই যে হুমায়ুন আহমেদের স্টলের সামনে যেমন ভিড় দেখলাম, আপনার স্টলের সামনে তেমনই ভিড় দেখা যায়। প্রচুর ছেলেবেলার দাম ছিল কত তখন? ওগুলো 35 টাকা করেছে। 35 টাকা কিন্তু তখনকার সময় কম না, 35 টাকা অনেক বেশি। এবং আমি নিজেই তখন একটা লাইব্রেরি ছিল, অনুপম জ্ঞান ভান্ডার, স্টেডিয়ামের মার্কেটে দোতলায়, হ্যাঁ প্রচুর টেকনিক্যাল বই বের হতো। আমি সেই পরিমাণ বই আজকে পর্যন্ত কোনো লাইব্রেরিতে দেখি না, আর কোনো লাইব্রেরি ছিল না। এবং খুব রিজনেবল প্রাইস ছিল, এবং ভারতীয় অনেক বইপত্র পাওয়া যেত, বাইরের বইও পাওয়া যেত, টেকনিক্যাল রেফারেন্স পাওয়া যেত। আমি এখন পর্যন্ত এই যেহেতু এখন অনলাইনে হয়তো রিসোর্স আছে এই জন্য, এবং ওই লাইব্রেরির একটা সুবিধা ছিল, ওইখানে ভিতরে বই পড়া যেত, দাঁড়িয়ে পড়া যেত, কিছু বলতো না, মানে কিছু বলতো না, এবং খুব ভালো হতো স্টুডেন্ট। এবং তখনকার দিনে হয়তো মোবাইল থাকলে পুরো বই কপি করে নিয়ে আসা যেত, মোবাইল ছিল না। আমার নিজেরই মনে আছে যে আপনার বই অর্ধেক আমি পড়ে আসতাম ওই দাঁড়িয়ে। কি কারবার, যাক খুব ভালো লাগে। এবং ওই সময় আরো কিছু লেখকের বই ছিল, আমরাও নিজেরাও বই বের করছিলাম, অনেকগুলো ক্লাব ছিল, 10 টাকা 15 টাকা দামের বই ছিল, কিন্তু প্রচুর বিক্রি ছিল, প্রচুর বিক্রি। আমরা 4000 5000 কপি বের করতাম, কিন্তু বিক্রি হয়ে যেত সব। আমার বই একবার 5000 করতাম, 7 দিন বিক্রি সেল হয়ে যেত। এবং আমরা ডোনেটও করছি বই, অনেক স্কুলে দিছি, ঢাকার বাইরে দেওয়া হয়েছে। তো এখনকার দিনে আপনি 91 সালে নিঃসন্দেহে একটা সাহসী উদ্যোগ নিয়েছেন। আপনি কিন্তু কোনো সংগঠনের হয়ে করেন, এককভাবে করেছেন। আমি লেখক, আমি প্রকাশক, সব আপনি সব, এবং বই আপনি নিজেও দিয়ে আসতেন বই। হ্যাঁ, দোকানে আমি বই দিতাম এবং সন্ধ্যার সময় টাকা তুলতে যেতাম। আমার বই ঢাকার বাইরে প্রচুর চলতো, ফলে কি ওই জিপিওতে যে পোস্ট অফিসের মাধ্যমে, তখন কুরিয়ার সার্ভিস ছিল না, প্রাইভেট কুরিয়ার ছিল না, জিপিও ছিল, ওই একটা ছিল, ওখান থেকে আমাদের বই পোস্ট করা হতো, না হলো বুক পোস্ট এরকম একটা। এই সায়েন্স ল্যাবরেটরিতে একটা লাইব্রেরি আছে, আপনারা যারা টেকনিক্যাল বিষয়ে আগ্রহী, সায়েন্স ল্যাবরেটরির একটা লাইব্রেরি, যেটা আগে সায়েন্স ল্যাবরেটরি সিটি কলেজের উল্টা দিকে ছিল, নাম বেঞ্চডক, সেখানে আমার বই আছে, আমি দিয়েছিলাম, তারা খুব খুশি হয়েছিল সেই সময়। তো বেঞ্চডকের বইগুলো, আমার বইগুলো আছে ওখানে, 3 কপি করে দেওয়া আছে সবগুলো বই, এখন পাবেন আগারগাঁওয়ে, চলে গেছে আগারগাঁওয়ে। বেঞ্চডক লাইব্রেরি বাংলাদেশের সবচেয়ে নামকরা, সবচেয়ে বড় টেকনিক্যাল বিষয়ের বইয়ের উপরে একটা বিশাল লাইব্রেরি, আপনারা ছাড়েন। আপনার একটা বই প্রকাশ হয়েছিল সম্ভবত জাতীয় গ্রন্থাগারে, আমি প্রকাশনা উৎসব করেছিলাম, অনেক লোক আসছিল, অনেক সাংবাদিক আসছিল, আমিও ছিলাম। দেখেন আমার 6টা পত্রিকা আমার সাক্ষাৎকার ছাপা হয়েছিল, যে এই লোকটা যে কাজটা করেছে, মানে আমি যে একটা পাগল, কিন্তু এই সময় পাগলের দরকার ছিল। কারণ কি, ওই সময় ছেলেমেয়েরা যেরকম একটা ইয়ের ভিতর ছিল, হতাশার মধ্যে ছিল, কেমন, কিন্তু আমার বইগুলো পেয়ে ওরা কিন্তু হতাশা দূর হয়ে গেছিলো, ওরা কিছু শিখতে পারছিল, ওদের সময়টা কাটতো ভালো। একটা ভালো কাজে থাকলে তখন মাথায় দুষ্ট বুদ্ধি কম চাপে, বলছে না অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তা আমি ছেলেপেলেগুলোকে কিন্তু লাইনে নিয়ে আসছিলাম,
হ্যাঁ, তো এখন যেমন মোবাইলের মধ্যে দেখবেন যে খালি ওই গেম খেলতেছে, টিকটক ফেসবুক গেম খেলা এই করে। এইটা কি মনে হয় যে এইটা আসলে ডাইভার্ট করে দিছে এই চিন্তা চেতনাটাকে? হ্যাঁ, মানে এই যে বাচ্চাদেরকে এই যে দূরে সরে গেছে। খুবই আমরা এখন কারো জন্মদিনে কিন্তু আমরা যাই না, যে উপহার দিই না, আমরা মোবাইলের মধ্যে লিখে দিই লাইক মারি, আর মোবাইলের মধ্যে ছবি, কেকের ছবি দিয়ে অ্যাপার্টমেন্ট কেন্দ্রিক হয়ে গেছে একদম। মানে এটা কি যে হলো, এটা বিশেষ করে শিশুদের জন্য। শিশুদের, আমি চোখের ডাক্তারের সাথে কথা বলেছি, তারা বললো যে এই যে মোবাইল দেখছে, এই যে আলোটা চোখের কাছে রেডিয়েশন, এতে তাদের চোখের ক্ষতি হবে, এটা হচ্ছে চোখের ডাক্তার বলে থাকেন। কিন্তু আমরা তো পারছি না আমাদের বাচ্চাদের কন্ট্রোল করতে। ওরা কিন্তু বই পড়তে ইচ্ছুক না। আজকালকার ছেলেমেয়েরা আপনি দেখবেন শুধু বই মেলাতে কিছু বই বিক্রি হয়, কিন্তু এরপরে কিন্তু দোকান থেকে আর কেউ বই কিনে না, ওই শুধু বই মেলাতেই। তাহলে দেখেন কোথায় চলে গেলাম আমরা। আধুনিক হতে হতে আমরা এখন আমাদের মানে বাচ্চাদের নতুন প্রজন্মের চোখগুলো সব নষ্ট করে ফেলতেছে। না কিন্তু বেশ একটু না ভালো মতোই কমে গেছে, কারণ আপনি নিজেই দেখলেন যে স্টেডিয়ামে আগের পার্টসের দোকানে আগের মতো বিক্রি নাই। তারা হয়তো কমপ্লিট একটা সার্কিট কিনে বা কমপ্লিট একটা পিসিবি নিয়ে আসে, যে পিসিবিটা কিন্তু আমাদের এখানেই বানানো হতো, তারপরে অটোক্যাডে ডিজাইন করতো, নিজেরা করতো। এইটার সলিউশনটা কি? মানে আবার ওই পর্যায়ে কি নেওয়া সম্ভব হবে? না, আর সম্ভব হবে না, কারণ যেটা সহজলভ্য হয় মানুষ তখন কঠিন জিনিসটা চায় না। ওরা এখন রেডিমেড পাচ্ছে, চায়না থেকে সব চলে আসছে। এখন ওরা আপনার অনলাইনে অর্ডার দিলে পাচ্ছে, আলি এক্সপ্রেসে বললেই পাঠিয়ে দিচ্ছে। এই 5টা বই লেখার পর, পঞ্চম লাস্ট বই, এটা লেখার পর দেখলাম যে সেলফের আগ্রহ কমে গেছে। সেলফেরা আর এখন নিজে বানায়। রেডিমেড প্রচ্ছদ ছিল সম্ভবত ম্যাকগাইভারের, খুব পপুলার ছিল। অনেকে হয়তো এটা জানেই না এই ম্যাকগাইভার। যে আমি ম্যাকগাইভার থেকে অনেক উৎসাহিত হয়েছিলাম ওই সময়, ম্যাকগাইভার টিভি সিরিজ অনেকে ওইটা থেকে উৎসাহিত হয়েছিলাম। তো এখন দেখলাম যে এখন আর এইগুলো চলবে না, এখন আর বই লিখলেও বই কেউ পড়বে না, অনলাইনে সব কিছু পাচ্ছে, রেডিমেড পাচ্ছে। ফলে এখন আমি এইটা লিখে আর আমি মানে মানুষকে কষ্ট দিতে চাই না। অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ভাই, আপনি আমাদেরকে সময় দিলেন এবং অনেক কিছু জানা গেল, কারণ আসলে এই প্রজন্মের অনেকেই জানে না যে কোনো এক সময় এই ধরনের বই বের হতো। তো অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। দর্শকদের জন্য সবাইকে ধন্যবাদ। প্লিজ সবাই ভালো থাকবেন এবং চেষ্টা করবেন যাতে ক্রিয়েটিভ কিছু করা যায়, এটাই আপনাদের কাছে আমার দাবি থাকলো। ধন্যবাদ। ধন্যবাদ।